Eid Special Sports Insight. Sponsored by Cleban. Powered by Spa. প্রিয় দর্শক, ক্লেমন ঈদ স্পেশাল স্পোর্টস ইনসাইটে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি পবিত্র কুণ্ডু। আজ আমার সঙ্গে আছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে নানাভাবে যুক্ত, প্রশাসক হিসেবে যুক্ত ছিলেন এবং এদেশের ক্রিকেট উন্নয়নে তার একটা বিশেষ ভূমিকা আছে, সেই খালেদ মাহমুদ সুজনের সঙ্গে। কেমন আছেন খালেদ? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। ঈদ কেমন কাটছে আপনার? ঈদ তো সবসময় আনন্দের, মানে বয়সের ডিফারেন্স এক এক রকম হয়। এখন অনেক দায়িত্বের ঈদ, আসলে ছোটোবেলাতে অনেক বেশি আনন্দ ছিল, এখন তো অনেক রেসপন্সিবিলিটির। বাট হ্যাঁ, ঈদ সবসময় আনন্দের, মানে একটা সময় যেখানে সবার সাথে দেখা হয়, আত্মীয় এত। এখন তো জীবন অনেক কর্মব্যস্ত হয়ে গেছে, আসলে সবসময় সময় পাওয়া যায় না। ঈদের সময় অনেক ছুটি থাকে, এই ছুটিটাকে উপভোগ করে আসলে পরিবারের সবার সাথে দেখা করা বা ভাই বোন আত্মীয় এমনিও দেখা হয়, বাট ঈদের সময় একটু স্পেশালভাবে হয়, ওইটাই আর কি। তো অবশ্যই এটা এনজয়েবল অনেক। ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, এই দুই ঈদের মধ্যে তো একটা বেসিক পার্থক্য তো আছেই, যে এইটা হলো কোরবানির ঈদ, মানে পশু কোরবানি দিতে হয়, এবং এইটারও নানা অনুষঙ্গ থাকে আর কি, যেমন পশু কিনতে যেতে হয়। বা এই ছোটবেলায় কি আপনার মনে আছে যে বাবার সাথে বা ভাইদের সাথে বা এরকম গেছেন? হ্যাঁ, কারণ আমরা তো, আপনি জানেন, আপনি তো আমার ছোটোবেলা দেখেছেন, আসলে অনেক ছোটোবেলায় দেখেন যে ছোটোবেলায় যখন সিদ্ধেশ্বরীতে আমরা একসাথে থাকতাম, মানে আব্বারা 4 ভাই, মানে আমরা তো অনেকগুলা ভাই, ঈদের জামাত পড়া থেকে আরম্ভ করে গরু কিনে আমরা এতজন মানুষ একসাথে যেতাম, যে ওই আনন্দটা অন্যরকম ছিল আসলে। মানে দল বেঁধে ভাই চাচারা মানে গরু কিনতে যাওয়াটা, তো ওইটা এখন মিস করি ডেফিনেটলি। এখন তো আর ওই সিদ্ধেশ্বরী বাসায় থাকা হয় না বা একসাথে থাকা হয় না। বাট হ্যাঁ, এবার ঈদের জামাতের দিন আমরা সব ভাইগুলো যেটা করতাম, যে খুব আগে চলে যেতাম, মানে মসজিদে চলে যেতাম, বা আমাদের বাইরে যখন জামাত হতো বাইরে গিয়ে আমরা যেটা করতাম, জায়গা দখল করতাম, মানে আব্বারা পরে আসবেন আসলে, তো আমরা ভাইরা সব জি 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 ওইখানে আমরা যেটা হতো যে আমাদের যখন ময়দানে জামাতটা হতো, তখন যেটা হতো যে আপনার আমরা আগেই বসে পড়তাম একটু জায়গা করে, যে একটু বড় বড় জায়গা করে বসতাম, যাতে আব্বারা এসে জায়গা পায়। তো সেটা সবাই বলতো কী ভাই আপনারা সব জায়গা নিয়ে বসতেন না, আসলে ফ্যামিলিতে তখন বড় ছিল, কারণ আমরা আব্বারা 4 ভাই, আমরা ভাইরা অনেকজন। তো দেখো, তো ওগুলো আনন্দ আসলে এখন মিস করি, এখন তার হয় না, বেঁচেও নেই, আবার আব্বারা বেঁচে নেই, চাচারা বেঁচে নেই, অনেকেই বেঁচে নেই, এক চাচাই শুধু বেঁচে আছেন, আব্বারা 3 জনই মারা গেছেন আব্বারা। সো দিন অনেক পাল্টে গেছে। এটা তো ধরুন একেবারে শৈশবের ঈদ, কৈশোরের ঈদ, যখন আপনি খেলাধুলো শুরু করেছেন, ক্রিকেট, জি, আপনাকে ক্রিকেটটা কখন টানতে শুরু করলো? খুব ছোটবেলায়, মানে এটা তো ভাইয়ার সাথে, মানে শৈশব আর কৈশোর একেবারে, মানে একদম শৈশব আমি বলবো। হ্যাঁ, একদম শৈশব, কারণ ভাইয়া ক্রিকেট খেলতেন যেহেতু, তো ভাইয়া রাত ধরেই আসলে মাঠে যাওয়া, যখন আমার বয়স 6। আপনার ভাইয়ার আশফাক আহমেদ ইয়াফি, তো ভাইয়া যেহেতু ক্রিকেট খেলতো, তো ভাইয়ার হাত ধরে সুরুদ্দিন ক্লাবে, তখন আমরা ধানমন্ডি থেকে ক্লাবের পাশেই মাঠ, ভাইয়া যেত প্র্যাকটিসে, তখন ভাইয়ের সাথে আমিও যেতাম। তো এই 6 বছর বয়স থেকে আমি মাঠে যাওয়া, ক্রিকেটের প্রতি আমার ভালোবাসাটা তখন থেকেই শুরু, আসলে যে আমার খেলতে হবে বা বড়, তখন তো এত বুঝতাম না, বাট আস্তে আস্তে করে আমি খেললাম। এবং আমি তো নির্মাণ স্কুল খেললাম, ভিলসিলের ফ্লাওয়ার স্কুলের জন্য ক্লাস, যখন আমি 8-এ পড়ি প্রথম, তখন আমার বয়স মানে আপনার 12 কি 13, এবং আমি তখন সেকেন্ড ডিভিশন ক্রিকেটও খেলি, অমরজিদের হয়ে শুরু করি। তো মানে একসাথেই 13-14 বছর বয়সে আমার শুরু হয় আসলে। তো বেশি দিন লাগে না, আমি যখন ধানমন্ডি থেকে সিদ্ধেশ্বরী আমার নিজেদের বাড়িতে মুভ করলাম, তখনই পাড়ার ক্লাব অমরজিদের পাশে গিয়ে দাঁড়িয়ে থাকতাম নেটে। আমি বলি, ওই সিদ্ধেশ্বরী বয়েজ স্কুলের মাঠে ওটা তো বিখ্যাত ছিল টেপ টেনিস টুর্নামেন্ট, নানা রকমের টুর্নামেন্ট। ওই টুর্নামেন্টটা কিন্তু শুরুও করি আমি, দাদা আপনি জানেন কি জানি না, যখন আমি দেখলাম যে কারণ ওই পাড়ার ছেলেরা যেটা করতো, তখন বেশ আড্ডা মারতো, খেলাধুলার প্রতি কারোর এত আগ্রহ ছিল না, তখন আমি এই যে টেনিস ক্রিকেটটা আমার পাড়ার ছেলেদেরকে নিয়ে শুরু করি। এবং তখন আমি একটা টিমও করি, সিদ্ধেশ্বরী কিশোর সংঘ। প্রথম ওই কোয়ালিফাইং রাউন্ডে যখন প্রথম বছর শুরু হলো, তখন কিন্তু আমরা খেলেছিলাম ওই পাড়ার ছেলেদেরকে, ওদেরকে ইনকারেজ করার। এবং এন্ড অফ দ্য ডে তারা অনেকেই ক্রিকেটে, তারা অনেকে কিন্তু পরে ঢাকা লিগ খেলেছে, ভালো ক্রিকেট খেলেছে। সুতরাং ওই পাড়াকে তখন আমরা দেখা যেত যে আমরা শীতকালে যেমন সবাই ব্যাডমিন্টন খেলতো লাইট জ্বালিয়ে, আমরা তখন মানে লাইট জ্বালিয়ে স্কুলের ভিতরে ক্রিকেট খেলতাম। তো ওই চর্চাটা ছিল আসলে ছোটোবেলা থেকে আসলে। হ্যাঁ, তারপরে তো আপনি মনে হয় 87-88 সালের দিকে মানে ঢাকা লিগ, ফার্স্ট ডিভিশন লিগ খেলা শুরু করলেন নাকি? আমার শুরু ক্যারিয়ার আপনার 83-84 অমরজিদের সেকেন্ড ডিভিশনে, অমরজিদের আমার নেতৃত্বেই 3 বছর পর আমার 86-87-এ আমার নেতৃত্বে টিম ফার্স্ট ডিভিশনে উঠে। তো তারপর হ্যাঁ, অমরজিদের ফার্স্ট ডিভিশন, তারপর আমি 1 বছর ফার্স্ট ডিভিশন খেলি অমরজিদের হয়ে। তারপরের বছরই আমি মডার্নে সাইন করি আসলে, 88-89 মডার্নে, 89-90। হ্যাঁ, এই যে অমরজ্যোতি, কি সুন্দর নাম ছিল না? এই নামগুলো কিন্তু আমাদের খুব টানতো, অমরজ্যোতি, উদিতি, তারপরে সূর্য তরুণ, হ্যাঁ,
কি সুন্দর, এই যে অমরজ্যোতি টিমটা কিন্তু হারিয়ে গেল, মানে যে একদম মানে আমরা ছেড়ে দেওয়ার পরে অনেক বছর ছিল, তারপরে ম্যানেজমেন্ট আসলে ওইভাবে ধরে রাখতে পারেনি টিমটাকে, ওইভাবে আস্তে আস্তে টিমটা আজকে নাই, বিলুপ্ত হয়ে গেছে অমরজ্যোতি ক্লাব। আমাদের ছোটোবেলা দুইটা ক্লাব ছিল, একটা হচ্ছে অমরজ্যোতি আর একটা ছিল ইস্কাদন সবুজ সংঘ, যেটাতে আমরা ফুটবল খেলতাম। পরে ক্রিকেট আমরা ইস্কাদন আমরা ফুটবল খেলতাম, পরে আবার আমাদের অর্গানাইজেশন ইস্কাদন ক্রিকেট টিম হয় একটা, আমরা উপরে উঠি। এই দুইটা টিমই ক্রিকেট দল মানে ইস্কাদন সবুজ সংঘ আর অমরজ্যোতি দুইটাই আস্তে আস্তে কালের সাথে বিলুপ্ত হয়ে গেছে। বাট ইস্কাদন সবুজ সংঘ আবার রিউনিয়ন হয়েছে, আবার তারা চর্চা করছে ক্রিকেট ফুটবল দুই জায়গায় তারা ফেরত আসার চেষ্টা করছে। এটা খুবই ভালো যে আগের যারা আমরা সব প্লেয়াররা ছিলাম বা সংগঠকরা ছিলেন তারা আবার হাল ধরেছেন। তো দেখা যাক, আশা করি ইনশাল্লাহ এবছর কোয়ালিফাইংয়ে খেলেছিল বাট আমরা উঠতে পারিনি দোষ কারণ, বাট আশা করি আগামীতে আমরা চেষ্টা করবো উঠার আর কি। তারপরে ধরেন ওই যে ওই সময় এই সিদ্ধেশ্বরী আপনার ছোটোবেলা ক্রিকেট, এটা তো মানে আসলে দারুণ আনন্দের ব্যাপার ছিল। সিদ্ধেশ্বরী ওই এলাকাটাই ছিল তখন মানে একটা ক্রিকেট পাগল, এই যে চর্চার একটা জায়গা ছিল। তারপরে আপনারা ওইখান থেকে চলে আসলেন, এই স্মৃতিটা আপনাদের কতটা মানে কষ্ট দেয় কিংবা? দেখেন, আমরা তো আমাদের পাড়াই ছিল, মানে ছোটোবেলা থেকে আমরা বড় হয়েছি ওইখানে প্রায় অনেক বছর। 2003 সালে আমরা সিদ্ধেশ্বরী থেকে বের হয়ে যাই, যখন আমার বয়স প্রায় 32-33 এরকম, 32-এর মতন। ওখান থেকে বের হয়ে আমরা গুলশান আসি, নিকেতনে আসি। 2003-এ ওই সময় তো আপনি মনে হয় অধিনায়ক হয়ে গেছেন, অস্ট্রেলিয়ায় ছিলাম আমরা। হ্যাঁ, অস্ট্রেলিয়ার অধিনায়ক। অস্ট্রেলিয়া ট্যুরের সময় আব্বারা বাসা চেঞ্জ করে, ইনফ্যাক্ট আমরা ওই প্রপার্টিটা আব্বারা সেল করে দিই, যেটা আমাদের দাদার প্রপার্টি ছিলেন, ভাইদের প্রপার্টি ছিলেন, তো ওটা আমরা সেল করে দিই। তো ওইখান থেকে আসার মানে যখন বাসাটা ছাড়ি, আই ওয়াজ নট, ওইখানে ছিলাম না, আমি তখন অস্ট্রেলিয়াতে ছিলাম। তো আমার ওই যতটা আমার ভাইদের যতটা কষ্ট হয়েছে বাসাটা ছেড়ে মুভ করতে, হয়তোবা ওই কষ্টটা তখন আমি পাইনি। বাট যখন আমি আসলাম পরে সিদ্ধেশ্বরী যেতাম, তখন খুবই খারাপ লাগতো যে মানে যেখান থেকে বেড়ে ওঠা, বাট ওই মাঠ বা ওই স্কুলের পাশে পাশে বন্ধু বান্ধব আড্ডা যত যাকে বলে একটা, ওই জায়গাটা থেকে বেড়ে ওঠা তো একটু তো কষ্ট হতো। যুগে তাদের আস্তে যখন বড়ো হয়েছে, রেসপন্সিবিলিটি বেড়েছে, তখন হয়তো এখন সিদ্ধেশ্বরী যাওয়াটা খুবই কম হয়। মাঝে সাঝে কিছু বন্ধুদের বাসা আছে, ওদের ওখানে যাওয়া হয়, বাট খুবই কম হয়, রেয়ার হয় আর কি। বাট ডেফিনেটলি অনেক মিস করি ছোটোবেলার ওই জায়গাটা। ওইখান থেকে কি চলে আসেন নিকেতনে? যে আমরা নিকেতনে আসি, আমরা ভাড়া চলে আসি ওখানে, আসলে নিকেতনে চলে আসি। ওখানটা পরে আমি একটা ফ্ল্যাট কিনে নিকেতনেই ছিলাম। পরে নিকেতন থেকে আবার ওখান থেকে বের হয়ে আসি 2011 বা 12-13 সালে আমি আর মিরপুরে চলে আসি এখানে। যেহেতু ঈদ চলছে আর কি, ঈদের আনন্দ চলছে, ঈদের মধ্যে আমরা কিছুটা থাকি আর কি। তো এই যে ধরেন এরকম কি হয়েছে যে ঈদের আনন্দের সঙ্গে এই ক্রিকেটের আনন্দ মিশে গেছে, মানে খেলেছেন কোনো টুর্নামেন্ট ঈদ উপলক্ষে এরকম? আনন্দ হয়নি, কষ্ট হয়েছে আসলে। আমরা সাউথ আফ্রিকা যেটা 2003 ওয়ার্ল্ড কাপেই আমার মনে হয় যে হ্যাঁ ওইটার সময় আমাদের ওই দিনকা, তার আগের দিন আমাদের কানাডার সাথে ম্যাচ ছিল ইন ডারবানে। হ্যাঁ, ডারবানে ম্যাচটা খেলে ম্যাচ আমরা হারার পরের দিনই ঈদ ছিল। তো জামাতে গিয়েছিলাম আমি, সাবিউল বাশার, মনে আশরাফুল আর মঞ্জু, আমরা 4 জনই মাত্র গিয়েছিলাম। বাট মানুষের অনেক বাঙালি, আমার ধারণাই ছিল যে এত মুসলমান বা ওই জায়গাতে এরকম পুরা বিশাল মানে জামাত হয়েছিল, অনেক বাঙালিরাও এসেছিলেন। অনেক তো বাঙালিরাও ছিলেন অনেক, তারাও এসেছিলেন জামাতে, তারাও অনেক কষ্ট পেয়েছেন আমাদের হারার জন্য। তো ওইটা আসলে খুব কষ্টের ঈদ ছিল বাইরে, মানে ওইভাবে খেলার মাঝে আর কি। এই ছাড়াও আমরা আরও 2-1টা ঈদ বোনায় দেশের বাইরে ছিল, বাট ওইটা খুব বেশি মনে পড়ে। ওয়ার্ল্ড কাপের ওই সময়টা আসলে খুবই খারাপ গিয়েছিল আমাদের এই ওয়ার্ল্ড কাপটা। এছাড়া প্রত্যেকটা ঈদই মনে আনন্দেরই ছিল আসলে। না ধরেন এই যে পেশাদার জীবনে, যেহেতু ক্রিকেট তো পেশাই হয়ে গেছে, তো পেশাদার ক্রিকেটার হিসেবে হয়তো বাইরে এরকম ঈদের সময় খেলতে হয়েছে বা খেলতে হয়েছে, ওই সময় তো আসলে একটু কষ্ট লাগে, ফ্যামিলি ছাড়া বাবা মা ভাই বোন বা বাচ্চা সবাই ছাড়া। হ্যাঁ, কষ্টেরই আসলে, কষ্টের বলতে গেলে তারা মিস করে, আমরা মিস করি। যে ঈদটা তো আমাদের দেশে সবচেয়ে মানে একটা মানে সবচেয়ে ধর্মীয় বড় সবচেয়ে একটা অনুষ্ঠান, যেখানে আমরা সবচেয়ে বেশি আনন্দ করি আসলে। দেখা যাচ্ছে ওই সময়টা দেশের বাইরে থাকা একরকম যে দেশকে রিপ্রেজেন্ট করা, সেটা একটা আনন্দ অবশ্যই আছে, বাট আবার ফ্যামিলিকে মিস করার মানে বেদনাটাও থাকে আসলে। দর্শক, আমরা এই পর্যায়ে একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরে আসছি, ফিরে এসে কথা বলবো খালেদ মাহমুদ সুজনের সঙ্গে। Cool Mint, refreshing lemon, exciting lemon mojito. Lemon mojito, cool lemon. Eid Special Sports Insight, sponsored by Cleban, powered by Spa.
Eid Special Sports Insight. Sponsored by Cleban. Powered by Spa. প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম আমাদের অনুষ্ঠানে। খেলোয়াড়ি জীবন থেকে আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে আপনার দারুণ একটা সংযোগ আছে। হ্যাঁ, আমার মনে আছে যে সুজন বুলবুল, হ্যাঁ, কি অসাধারণ সম্পর্ক ছিল। মডার্ন একসাথে খেলেছেন, তারপরে ন্যাশনাল টিমে খেলেছেন, উনি ক্যাপ্টেন, আপনার ক্যাপ্টেন, আপনি ভাইস ক্যাপ্টেন। এই যে সংযোগ সূত্র, সম্পর্ক সূত্র, এখান থেকে আমরা আশা করি যে বাংলাদেশ ক্রিকেট লাভবান হবে, উপকৃত হবে। আমিনুল ইসলাম বুলবুল সভাপতি হওয়ার পরে ক্রিকেট বোর্ডের আপনার সঙ্গে কথা হয়েছে? না, বুলবুল অনেক ব্যস্ত মনে হয়। কথা আমি একটা মেসেজ পাঠিয়েছিলাম ওনাকে, বাট উনি রিপ্লাই করেনি, বা হয়তো বা উনি ব্যস্ত আছেন বলে করতে পারেন না। বিকজ ওনার দিনগুলো তো খুব কঠিন যাচ্ছে, মানে একটা হঠাৎ করে দায়িত্ব পাওয়া বা এত মিটিং টিটিং চলছে বোর্ডের অনেক জায়গায় অনেক কিছু। তাই বিলিভ যে উনি একটু ইয়ে হলে অবশ্যই যোগাযোগ হবে, কথা হবে ওনার সাথে। তখন ডেফিনেটলি আমি এই কথাগুলো ওনাকে বলবো যে আপনি খালি স্ট্রাকচারের প্রতি মনোযোগ দেন। আপনি ভালো কোচও আমাদের দেশে আছে, আমাদের কোচকে চিন্তা করতে হবে না। আমাদের কোচদেরকে হ্যাঁ আমরা একটু আপগ্রেড করতে পারি, আরও ট্রেনিং করাতে হতে পারে। আর আমাদের কিন্তু দারুণ কিছু কোচ আছে যারা অলরেডি দে আর রেডি টু ওয়ার্ক। কোচদের নিয়ে আমি বেশি সংশয় না, প্লেয়ারের পাইপলাইন নিয়ে আমি সংশয় না। আমার যেটা একটাই সমস্যা, যেমন আপনি যদি এই পাকিস্তান সিরিজের কথাই বলেন, আমরা লাস্ট যেটা খেললাম মাত্র আমরা 3-0 হারলাম T20, ওইখানে ওরা 200 রান করছে, আমরা চেস করতে পারছি না, বাট আমরা থার্ড T20 আমরা 194 করে হারলাম। বিকজ আপনি এটা বলতে পারবেন যে আমরা 200 চেস করতে পারি না কেন, এটা আপনি যখন, আমি মনে প্লেয়ারদের ব্লেম দেওয়ার কোনো রাইট আমাদের নাই এখানে। আগে আপনি এরকম উইকেট মার তৈরি করেন। পাকিস্তানে যেরকম উইকেটে খেলা হয়েছে, আপনি যখন রেগুলার বেসিসে আমরা 200 করবো, 250 করবো, আর 210, 220 করবো, তখন আপনি দেখবেন T20তে বাংলাদেশ 200 ক্রস করছে। তখন আপনাকে ফ্যাসিলিটিসগুলো ডেভেলপ করতে হবে, এটাই আমি বলতে চাচ্ছি। আসলে এই যে হঠাৎ করে আমরা একটা ব্যাট প্যাচের মধ্যে পড়ে গেছে বাংলাদেশের ক্রিকেট, যেমন ধরেন আরব আমিরাতের কাছে আমরা সিরিজটা হারলাম, এটা অনেকেই বলছে দুঃখজনক। পাকিস্তানের কাছে হারলাম, দুঃখজনক। আমাদের উচ্চ পর্যায়ে মানে সরকার থেকেই বলা হচ্ছে যে ক্রিকেটের কাছ থেকে যে এক্সপেকটেশন ছিল সেটা পাচ্ছে না, ক্রিকেট ইজ গোয়িং ডাউন, মানে কম্পারেটিভলি ফুটবল উঠে যাচ্ছে। তো এই যে আমরা হারলাম, এটার জন্য কি আপনার কি মনে হয়, এই যে বোর্ডের যে পরিবর্তন হচ্ছে, আমরা 9 মাসের মধ্যে 2 জন প্রেসিডেন্টকে পেয়ে গেলাম একেবারে আকস্মিকভাবে হঠাৎ করে, প্রভাব ফেলছে? আমার মনে হয় যে অবশ্যই প্রভাব ফেলছে, বোর্ডের কাজকর্মে তো অবশ্যই প্রভাব পড়েছে, চিন্তা চেতনায় প্রভাব পড়েছে। কারণ আপনি একটা চিন্তা নিয়ে বাংলাদেশ ক্রিকেট এগোচ্ছিল, সেটা একটা অবশ্যই বাধাগ্রস্ত। সেটা থেকে নতুন মানুষের নতুন চিন্তা থেকে আসছেন, যারা নতুন এখন প্রত্যেকটা কমিটিকে লিড করছেন, তারা এটার ভালো উত্তর দিতে পারবেন আমার মনে হয়। যে কেন আপনি বাংলাদেশ টিমের সাকসেস না পাওয়ার রিজনগুলো কী, এটা সবচেয়ে ভালো হতে পারছেন তারা এখন ভিতরে। যেহেতু আমরা নাই, আমরা কারণ আমি অনেক দিন ধরে আসলে বিসিবির কোনো মানে আমি নিউজের মাধ্যমেই, মিডিয়ার মাধ্যমেই খবরগুলো পাই বা খেলা দেখি বাংলাদেশে এইটুকুই, বা প্লেয়ারদের সাথে খুব টুকটাক কথা হয় মানুষের সাথে, মানুষের ছেলেরা ফোন করে স্যার কেমন আছেন এরকম। বাট ইনসিকিউরিটি কাজ করছে তাদের মধ্যে, এরকম মনে হয়? আমি জানি না একদম কি হচ্ছে, বাট আমি মনে করি না, আমি তো ওই মানে আশা ছাড়ার ছেলে না। তা আমি সবসময় বলি করি বাংলাদেশ যথেষ্ট শক্তিশালী আম্পায়ার দল, যারা আমাদের প্রয়োগ হচ্ছে না। বাংলাদেশ, আমারও তো মনে হয় যে বাংলাদেশ এত খারাপ টিম না, ওভার দ্য নাইট যে খারাপ হয়ে গেছে না, ওভার নাইট আমরা ভালো খেলছি না, এটা সত্যি কথাই। মানে আমরা T20তে এখনো একটা দল হিসেবে গড়ে উঠিনি, এটা আমি অনস্বীকার্য, এটা বলতে হবে না। মানে আমাদের ওই পিছের দিকে যে মারার প্লেয়ার আছে বা ওই রকম স্ট্রং প্লেয়ার আছে, সেটা নাই হয়তো। আমরা যখন টেস্ট স্ট্যাটাস পেলাম, আমরা কিন্তু টেস্ট খেলতে যে ওরকম উল্টো পাল্টা মারতাম আর কি, সব বল খেলতাম, সব বল খেলার চেষ্টা করতাম, অনেক ব্যাটসম্যান তো হ্যাঁ অভ্যাস ছিল না। তখন অনেকেই বলতো যে আমরা টেস্ট খেলতে যে ওয়ানডে খেলছি, আবার ওয়ানডে খেলতে যে T20 খেলছি। তো T20-র অভিষেক যখন হলো, উদ্ভাবন যখন হলো এই খেলাটির, তখন মনে হলো যে মানে ইটস সুটেড ফর বাংলাদেশ। কিন্তু ঘটনা হলো যে বাংলাদেশ এই T20-তে সবচেয়ে খারাপ খেলছে। আপনার ইনসাইট, আপনার কি মনে হয়? মানে আমি বলছি যে আপনি আমাদের ক্যাপ্টেন ছিলেন, আপনি ক্রিকেট প্রশাসক হিসেবে বিভিন্ন ক্যাপাসিটিতে ছিলেন, এবং আপনি দীর্ঘ সময় ধরে কোচিং করাচ্ছেন। এই আপনার ইনসাইটটা এইখান থেকে যদি বর্তমান ক্রিকেটের সবচেয়ে বড় একটা কথা ফ্রিডম নিয়ে খেলো, যে ফ্রিডমটা আপনি তখনই খেলবেন যখন আপনার উইকেটটা ভালো থাকবে। যখন আপনি এরকম ট্রু একটা ফ্ল্যাট উইকেটে খেলছেন, যেখানে আপনি আপনি যে IPL দেখেন বা আপনি যদি PSL-এ দেখেন, যেরকম উইকেটে বাউন্স, আপনি প্রতি ম্যাচেই প্রায় 180+ রান হচ্ছে, 200 রান হচ্ছে, এটা চেঞ্জ হচ্ছে বা অল্প ব্যবধানে হাঁটছে। আপনি যদি ফাইনাল দেখেন IPL-এর এই বছরই, সেটাও মাত্র 6 রানের ব্যবধান, 190 রান চেস করতে গিয়ে 184, ফাইনালের টেন্স। বাট আপনি কেন হচ্ছে যে ওদের উইকেট ভালো, আপনি যেটা বলতে হবে ওরকম প্রাউন্সি রেখে আপনি এখন বলবেন বাংলাদেশে কেন উইকেট ভালো নাই, বিকজ আপনার মাঠ নাই। আপনি এক মিরপুরকে আর কতবার খেলাবেন? মিরপুরে এটা একটা ওভার ইউজ করছি আমরা, যেটার
এটা মাহবুব ভাই খুব ভালো বলতেন। মাহবুব ভাই যদি গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ছিলেন, মাহবুব ভাই সবসময় বলতেন যে আমাদের কতগুলো খেলা হওয়ার প্রয়োজন, আমরা তাতে কত বেশি ক্রিকেট খেলি। আপনি লর্ডসের কথা চিন্তা করেন, আপনি বিশ্বের সবচেয়ে বড় বড় ইডেন গার্ডেনের কথা চিন্তা, ইডেন গার্ডেনে কয়টা ম্যাচ হয় আসলে, বা লর্ডসে কয়টা ক্রিকেট ম্যাচ হয়, বাট মিরপুরে আপনি দেখেন এখানে আমাদের সব খেলাই হয়। দুবারের নির্বাচিত পরিচালক, এতদিন ধরে আপনি ক্রিকেট কোচিংয়ে যুক্ত, কত দলকে চ্যাম্পিয়ন করলেন, কত দলকে নতুন নিয়ে আসলেন, কত ক্রিকেটারকে আপনি তৈরি করলেন, ডেভেলপমেন্ট সম্পর্কে আপনার যে নলেজ, যে জ্ঞান, সেটা দিয়ে তো আপনি সাহায্য করতে পারতেন। কিন্তু এটা কি আপনার একটু 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 দুঃখের জায়গা না, এই আনন্দের মধ্যে, ঈদের আনন্দের মধ্যে, যে ক্রিকেট বোর্ডে নির্বাচিত বেশ কয়েকজন পরিচালক আছে কিন্তু আপনি থাকতে পারছেন না, বা আমিনুল ইসলাম বুলবুল যদি আপনাকে চায়, আপনি কি যাবেন তাকে সাহায্য করতে? আমার কথা হলো যে ক্রিকেট বোর্ডের থেকেই যে আমাকে হেল্প করতে হবে, ইটস নট নেসেসারি যে আমাকে ডিরেক্টরই হতে হবে। বুলবুল ভাই আমরা একদম সহপাঠী, সত্যি কথা। ওনার কাছে তো মানে ওনার কাছে আমরা ধরেন আমাদের ঘরের খবর আছে, মানে আমরা ফ্যামিলি ফ্রেন্ড ছিলাম। ইটস নট যে বুলবুল আসলে আমার ক্রিকেট মাঠেই বুলবুল বাসায় আসতেন, আমি বুলবুলের বাসায় গেছি কতবার, আমার মধ্যে আমাদের ইন্টিমেসি, সত্যি আমাদের ভালোবাসাটা অন্যরকম ছিল। এবং ওনাদের একজন বড় ভাই হিসাবে তখনকার আমি সত্যি কথা বলি, নান্নু ভাই, বুলবুল ভাই, আকরাম ভাই, ওনারাই তো আমাদের প্রিমিয়ার ক্রিকেটার ছিলেন না, ওনাদের আন্ডারেই তো আমরা বড় হয়েছি আসলে, জাস্ট আপনাদের আগের ব্যাচটা। সুতরাং আমি মনে করি যে বুলবুল ভাই প্রেসিডেন্ট হয়েছে, আমাদের সবার দায়িত্ব ওনাকে সাপোর্ট করা। যারা ফারুক ভাই ছিলেন, সেটা আনফর্চুনেটলি ফারুক ভাই এখন নেই, বাট বুলবুল ভাই আসছেন, সবাই আমরা এক কন্টেম্পোরারি একসাথেকার ক্রিকেটার। তাই আমি মনে করি যে বুলবুল ভাইকে আমরা সবাই সাপোর্ট করতে চাই, মানে আমরা চাই যে ওনার হাত ধরে বাংলাদেশ ক্রিকেট আরও অনেক বেশি, যেটা আমাদের যাওয়ার কথা ছিল জায়গাটায়, আজকে এত বছর টেস্ট স্ট্যাটাসের পর আমরা যেখানে থমকে আছি, সেই জায়গাটা থেকে আমরা যারা বের হতে পারি, সামনের দিকে এগিয়ে যেতে পারি, সেটা অবশ্যই আমি চাই যে ওনার হাত ধরে, যেহেতু উনি বাংলাদেশের ফর্মার ক্যাপ্টেন এবং ওনার এক্সপিরিয়েন্স নেই, কোনো ডাউট নেই কাউরের, তো ওনার যদি সাপোর্ট লাগে, উনি যদি বলেন কাউকে আমাদেরকে, আমি মনে করি শুধু আমি না, সেটা বাংলাদেশ ক্রিকেটের সাথে যারাই ক্রিকেট খেলেছেন বা জড়িত আছেন, যে যেখানেই থাকুক, অথবা এখন অনেকে নিজের ব্যবসা করছেন, হয়তোবা কর্পোরেট লেভেলে কেউ চাকরি করছেন, হয়তোবা কেউ ব্যাংকে আছেন, আমার মনে কেউ মানা করবে না বুলবুল ভাইকে। আমার মনে হচ্ছে বুলবুল ভাই যদি সেরকমভাবে সবাইকে ডাকেন, চান, আমার মনে হয় শুধু আমি না, এবং আমাদের ডিরেক্টর হতে হবে সেটাও কথা না, আমরা ওনাকে ডেফিনেটলি উই ক্যান সাপোর্ট হিম এনি টাইম এনিওয়ে। আপনি এই ক্রিকেট কোচিংয়ের সঙ্গেই থাকবেন, নাকি আপনার পরিকল্পনা আছে যে আবার নির্বাচনে দাঁড়িয়ে আবার পরিচালক হওয়ার, বা এরকম কিছু আপনার কি প্ল্যান আছে? এই ঈদের আনন্দের মধ্যে নিশ্চয়ই এসবও আপনার মাথার মধ্যে কাজ করছে? না, ক্রিকেট কোচিংটাই আমার, এটা আমার ব্রেড অ্যান্ড বাটার, আমি এটাই করব, কন্টিনিউ করব। আমার আর বিসিবিতে নির্বাচন করব কি না ইচ্ছা নেই, এর মধ্যে কোনো ইচ্ছা নেই, বিকজ আসলে 12 বছর আমি যে বিসিবিতে ছিলাম বা যেভাবে ছিলাম, আমি আমার বেস্টটা আমি ট্রাই করেছি, কিন্তু তারপরেও ধরেন অনেক কথা হয়েছে, হয়তোবা একটা দেশ বদলের পালার মধ্যে হয়তো একটা, যেহেতু আওয়ামী লীগ তখন ছিলেন গভর্নমেন্ট সরকারে, তাদেরই কেউ না কেউ নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ ক্রিকেটে, তাদের ওই ক্রিকেট বোর্ডে ছিলাম বলে আজকে অনেকে আমাদের হয়তো বা বলছে আমরা ফ্যাসিস বা দোষর, আসলে এগুলো সম্পূর্ণই মিথ্যা কথা। আমরা নিজে ক্রিকেট খেলেছি, বড় হয়েছি, ইলেকশন করেছি, দেশের ক্রিকেটের উন্নয়নের জন্য কাজ করেছি, কিন্তু কোনো সময় যে কোনো দলের হয়ে কাজ করেছি সেটা না, আমরা ক্রিকেটার, আমরা স্পোর্টস পারসন। এই কষ্টটা আসলে আমাকে খুব ব্যথা দেয়, তো এই জন্যই আমি আর যেতে চাই না। আমি মনে করি এটা পুরোটাই নোংরামি, এই রাজনীতির মধ্যে আমি থাকতেই চাই না। আমার পেশা ক্রিকেট, আমি ক্রিকেট নিয়ে বেঁচে থাকতে চাই, এবং আমার একটা দিন মনে হয় ক্রিকেট ছাড়া, আমি যখন ছোটোবেলা থেকে ক্রিকেট প্রথম অমরদীদের হয়ে খেললাম 1983-84 সাল, ওই সালটাতে আমার বয়স যখন 12, আজকে বয়স আমার 54 হবে ইনশাল্লাহ এই জুলাই। তো এই প্রায় 41 বছরের পরিক্রমার মধ্যে আমি কোনো সময় ক্রিকেটের মাঠের বাইরে যাইনি, সেটা হোক ক্রিকেটার ছিলাম, কোচিং করিয়েছি বা যেভাবে হোক, ক্রিকেটের সাথেই আমার সারা জীবন, আমার প্রত্যেকটা নিঃশ্বাসের সাথে ক্রিকেট। সুতরাং আমি ওই মানে এই রাজনীতির মধ্যে আমি যেতেই চাই না, যেটাতে আমার এত বছরের যে সাধনা বা চেষ্টা, সেটা হঠাৎ করে এক ফুটায় ম্লান হয়ে যাবে, বা মানুষ আপনাকে নিয়ে কথা বলতে পারবে, সুযোগ পাবে না, সেটা ম্লান হবে না, কারণ খালেদ মাহমুদ সুজন বাংলাদেশের ক্রিকেটের একজন কাল্ট ফিগার, সে ওই জায়গায় থাকবে, তার ক্রিকেটের অবদান এটা আসলে ভবিষ্যৎ বিচার করবে। তো এটিএন নিউজের দর্শকদের এই ঈদের সময় দেওয়ার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এটিএন নিউজদের যারা দেখছেন সব দর্শককে ঈদের শুভেচ্ছা জানাই, এবং আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই। প্রিয় দর্শক, খালেদ মাহমুদ সুজনের কথা শুনলেন, ঈদের আনন্দের মধ্যে দু একটি বেদনার কথা উঠে আসলো। যাই হোক, ঈদের আনন্দে থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবারও। Cool Mint, refreshing lemon, exciting Clemon Mojito. Clemon Mojito, cool lemon. Eid Special Sports Insight, sponsored by Cleban, powered by Spa.